আগের কথা, যখন হোমিওপ্যাথি আবিষ্কারের জন্য হ্যানিম্যানকে অনেক অপবাদ সহ্য করতে হয়েছিল। কেট, বড়ি, হেরিংয়ের জীবন সংসারে ঝুঁকি নিয়ে হোমিও ঔষধ প্রোটিন করতে হয়েছিল। এইসব মহামনীষীদের অনেক ত্যাগের বিনিময়ে আমাদের এই হোমিওপ্যাথি। আজ আমাদের আর পাগল হিসেবে আখ্যায়িত হতে হবে না, হ্যানিম্যানের মতো বিভিন্ন রজনী যাপন করতে হবে না, কেট, বড়ি, হেরিংয়ের মতো জীবনের ঝুঁকি নিয়ে ঔষধ প্রোটিন করতে হবে না। শুধু ছোট্ট একটি বিশ্বাস, শুধু ছোট্ট একটি প্রতিজ্ঞা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। সদৃশ বিধানের নিয়ম মেনে অর্গাননের জ্ঞানে আলোকিত হয়ে প্রকৃত হোমিওপ্যাথির চর্চা করব। তাহলে বাঁচবে প্রকৃত হোমিওপ্যাথি, আর পরম করুণাময়ের আশীর্বাদ প্রসূত হোমিওপ্যাথি বাঁচাবে রুগ্ন মানবতাকে। আমরা হোমিও ডাক্তার, আমাদের গুরু হ্যানিম্যান। এই মহাবিশ্বে সৃষ্টিকর্তা হ্যানিম্যানকে সৃষ্টি না করলে হয়তো বিশ্ব মানবতা সাদৃশ্য বিধান মতে রোগ আরোগ্য করতে পারত না। আমরা সেই মহাত্মা হ্যানিম্যান এবং তার সৃষ্টি হোমিওপ্যাথির প্রতি গভীর শ্রদ্ধা করে হোমিও সঙ্গীতটি শ্রবণ করব। আমরা হোমিও ডাক্তার,
লাগলো? আমরা এইভাবে আমি একটু জাস্ট একটু নমুনাটা দেখা দিচ্ছি, অনেকের কাছেই আছে, এই যে জুয়েল সাহেবের কাছে আছে, আমার কাছে আছে, আমি শেয়ার করে দিতে পারবো না। শেয়ার করে দিতে পারবো। তাহলে আমরা এর থেকে বের হয়ে আসেন, এটা হলো চরিত্র। এটা আমিও ডাক্তারের অভিনয় করে হয়েছে, একদম বাস্তব চরিত্র। মানে সবটা মেডিসিনেরই একটা চরিত্র, যেমন নাগধমের চরিত্র ইনি করেছেন, পুষ্টিকা এইভাবে আছে। তাহলে আমরা এর থেকে বের হয়ে আসি। যেটি হবে কি দেখেন প্রত্যেকটাই একটা প্রেক্ষাপট থাকে। আমরা হোমিওপ্যাথিকে কেমন ভাবে ভালোবাসতে হবে? আপনাদের মা বাবাকেও তো আছে না, নেই? আছে তো না? অবশ্যই আছে। আছে। মা বাবা কেমন লাগে? মাঝে মাঝে খুব ভালো লাগে, আর মাঝে মাঝে তো কি জন্য খারাপ লাগে? মাঝে মাঝে যখন কোনো কিছু গয়না চাওয়া যায় না, নাকি? সেটা বলা যাবে না। ও বাবা, মানে She is একদম already here. কনফিডেন্সিয়াল না? She is already here. ও বাবা, তাহলে তো কিছু বললে তারপরে পরবর্তীতে সংশোধন করতে পারে আপনি, নাকি? আচ্ছা, যাই হোক, আমরা আমাদের সামনে যদি আমার আব্বা মাকে কেউ যদি ইনসাল্ট করে, খারাপ কথা বলে, তখন আমরা কি করি? একদম ক্ষিপ্ত খর্গহস্ত তাকে একদম খুন করে, যদি এই অবস্থা তাকে খুন করা, তখন আমরা দ্বিধাবোধ করি না। এবং যতটুকু পারি তার প্রতিশোধ করার চেষ্টা করি। আচ্ছা, তা হোক, আমরা দুজন একটু মোবাইল দেখতেছি, যদি মোবাইলে মানে অ্যাটেনশনটা একটু প্রবলেম হয়, আমারও হয়, যারা এর সাথে মোবাইল করে। আমি যখন ক্লাস করতাম তখন ওই একদম বলে দিতাম মোবাইল বা সাইলেন্ট করে একটু ভালো হয়, আমার ক্লাসটার পরে হলো হয় কি অ্যাটেনশনটা লস হয়। আর যিনি লেকচার দেয় তার তো আরও হয়, যা আমারটা মনে হয় ভালো লাগছে না। যাই হোক, আমাদের আব্বা মাকে যেরকম আমরা শ্রদ্ধা বোধ করবো এবং কেউ যদি ইনসাল্ট করে যেরকম ক্ষিপ্ত হব, ঠিক আমার মধ্যে যদি এইটা যদি থাকে, সেটা কীরকম? হোমিওপ্যাথিকেও যদি কেউ ইনসাল্ট করে, আব্বা মার মতন আমাকে শ্রদ্ধা বোধ করতে হবে হোমিওপ্যাথিতে, তাহলে আপনার কাছে হোমিওপ্যাথি থাকবে, তাছাড়া থাকবে। তাহলে বাবা মার মতন হোমিওপ্যাথিকে শ্রদ্ধা বোধ করতে হবে। তাহলে কিরকম? কেন্ট এ বিষয়ে কি বলছে? ইফ ইউ লাভ হোমিওপ্যাথি, then it will love you. Thus is a natural therapy. তাহলে হোমিওপ্যাথিকে যদি আপনি ভালোবাসেন, হোমিওপ্যাথিও আপনাকে ভালোবাসবে। যেমন নাকি প্রাকৃতিককে যদি আপনি ভালোবাসেন, প্রাকৃতিকও আপনি ভালোবাসবেন। প্রকৃতির সাথে যদি গাদ্দারি করেন, প্রাকৃতিকও আপনাকে গাদ্দারি করবে। এটাই হলো নেচার আপনার। তাহলে হোমিওপ্যাথিটা কি? আমরা এখানে যে কলম আছে সেটা আমি ব্যবহার করতে পারি নাকি? আচ্ছা, আপনি খালি হোমিওপ্যাথিটা লাগবে, এই সো এরপর একটি নিচ দিয়ে 10টা অক্ষর পাশাপাশি করে হবে না, তাই না? উপরে এসে আর একটু লম্বা প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি সব যে হোমিওপ্যাথির মধ্যেই হোমিওপ্যাথি বলতে আরে প্রথম অধ্যায় 7টা অধ্যায় করা হয়েছে, সেটা আপনার আলামিন সাহেব বলছে। এই হোমিওপ্যাথির মধ্যে হোমিওপ্যাথি বলতে আমরা কি বুঝি? সেটা হলো এইসে হানিম্যান। আমরা যদি হোমিওপ্যাথি শিখতে চাই, বুঝতে চাই, তাহলে হানিম্যানকে আমাকে বুঝতে হবে। হানিম্যান ব্যক্তি হানিম্যান কিভাবে হোমিওপ্যাথিক হানিম্যান হলেন? উনি প্রথম ছিলেন হানিম্যান,
পরে হোমিওপ্যাথি হানিম্যান কিভাবে আসে, তাহলে কিভাবে আসছে? অনেক ত্যাগের বিনিময়ে আমরা যে গানটা যেখানে দেখালাম বা শুনলাম, এইখানে দেখেন আমি এইভাবে সুন্দর করে দিচ্ছি হোমিওপ্যাথির মধ্যে হোমিওপ্যাথি। তাহলে এইখানে আমাদের প্রথম কি আছে? এই হলো হানিম্যান। এই সাধারণ হানিম্যান থেকে মহান হানিম্যান। তাই মহান হানিম্যান হতে হলে তাকে লাইফে অনেক স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল ছাড়া তো এমনি এমনি কি ওনার পকেটে হোমিওপ্যাথিক চলে আসছে? কথা আছে। তো লাইফ ইজ এ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এইটা যদি কারো না থাকে, যেমন আমাদের চোদ্দবাদন স্যার ডক্টর কল্যাণ সরকার, উনি হিজরত করছেন। হিজরত তো বোঝেন না? এক জায়গা থেকে ট্রান্সফার হওয়া, স্থান পরিবর্তন করা, এটাকে বলা হয় হিজরত করা। তাহলে হানিম্যানও কিন্তু হিজরত করে, সে কোথার থেকে? জার্মান থেকে প্যারিস। ওইখানে আমাদের যারা ইসলাম ধর্মাবলম্বী তারাও কিন্তু জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেন মদিনাতে। সেখানে কিন্তু সে মান সম্মান পায় নাই, সম্মান পাইছে কোথায়? মদিনাতে। হানিম্যানকেও জার্মানের সম্মান ওইভাবে পান নাই, কিন্তু পাওয়া হচ্ছে কোথায়? পেয়েছে। আমরা সেভাবে আশীর্বাদ করি। তাহলে হানিম্যানের আমার একটা ভাগ্য, সৌভাগ্যই বলতে পারেন। আমি যখন হোমিওপ্যাথিতে আসি, তখন প্রথম থেকে হোমিওপ্যাথি বলতে হানিম্যানকেই বোঝায়। এবং তাহলে হানিম্যানের বাড়ি কোথায়? তখন থেকে এই ছোটবেলা থেকেই মাথার মধ্যে যে একদিন হানিম্যানের বাড়ি যাবো, মানে একটা আমার ইচ্ছা। সেই ইচ্ছাটা আমার দুইবার হয়েছে, জার্মানি ইংরেজিতে যাওয়ার দুইবার হয়েছে। একদম বাস্তবে তার বাড়ি, সে কোথায় কিভাবে লাইফ লিড করতেন তাকে দেখি নাই, তার তো বর্ষ গন্ধটা পাচ্ছে। সেখানে আমরা ওনার জন্মস্থান এবং মৃত্যুস্থান এবং কোথায় তিনি অর্গানন মানে শুরু করেছেন, কোথায় কোথায় কি বইগুলো, ওগুলো আমি আমার সরজমিনেই দেখা শুরু করি। তাহলে পরে আছে কি? হানিম্যানের কোথায় জন্ম হলো, এগুলো আমার বইতে সুন্দর করে কয়েক পৃষ্ঠা আছে। আমি এটা বাড়াতে খুব সংক্ষিপ্ত, সময়ও খুব কম, যার জন্য আমরা চাচ্ছি যে খুব স্বল্প সময়ের মধ্যেই এইগুলোতে। তাহলে ওতে হলো অর্গান, দেখেন হোমিওপ্যাথির মধ্যেই সব আছে, ওতে অর্গান। আমরা যারা যে ধর্মাবলম্বী থাকেন না কেন, তাদের একটা ধর্মগ্রন্থ আছে তো। পৃথিবীতে প্রায় ৫,০০০ মতান্তর ৬,০০০ ধর্ম আছে। প্রত্যেকটা ধর্মেরই একটা সংবিধান আছে। মেডিকেল সায়েন্সে শুধু একমাত্র সংবিধান হোমিওপ্যাথিতে আছে। কোনো মেডিকেল সায়েন্সে সংবিধান নাই নাই নাই, একমাত্র হোমিওপ্যাথিকে, সেটা হলো অর্গান অফ মেডিসিন, একমাত্র সংবিধান। এবং এটাকে কি বলা হয়? এইটারও সংস্করণ হয়েছে কিরকম? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং শেষে ষষ্ঠ সংস্করণ। তাহলে অর্গানটা প্রথম যখন শুরুটা করে হানিম্যান, এই শুরুটা হয় আপনার ফার্স্ট এডিশন। আপনারা তো জানেন যে প্রথম সংস্করণ, প্রথম প্রকাশ হয় টরবোতে, জার্মানির একটা জায়গায়। সেখানেও আমি গেছি। মানে প্ল্যানই ছিল উনি রোডটা কোথায় হানিম্যান হাঁটি বেড়াচ্ছে, ঠিক সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছিল আমি যখন টরবোতে যাই, সেই আমি আমাদের যেটা গাইড আছিলেন উনি বলছেন যে এই রাস্তা দিয়ে হাঁটতে। আমার তখন মানে গায়ের লোক টোক মনে হচ্ছে যে একটু ইয়া যাচ্ছে। আমি মনে করছিল কি হানিম্যান মনে হয় সামনে হাঁটতে, আমি মনে হয় কিছু টরবোতে আপনার ফার্স্ট এডিশন না, ফার্স্ট অর্গাননের প্রকাশ 1810 সালে। ওইখান থেকেই এখন ওইখানে আপনার টরবোতে এখন আর ওই জায়গায় কিছু নেই। বলতে কি হোমিওপ্যাথির ওখানে কিছু নেই টরবোতে। ওই গভর্নমেন্ট, ওইখানকার গভর্নমেন্ট ওনারাদের নিয়ে কেস চলছে ওই জায়গা নিয়ে, অনেক বছর তো, 200 বছরের আগে।
তখন তো এখানে যদি কেউ উত্তরসূরি না থাকে তখন তো এমনি অ্যাডমিনিস্ট্রেটর। ইন্ডিয়ানরা ওইখানটাতে এখন কেস চলছে সরকারিভাবে, সম্ভবত গত বছরে আছে। আমরা ওইখানে তালা মারা ফার্স্টে যখন যখন দেখেছি ওই ঘরটা অনেক বড় বিল্ডিং, বাইরে থেকে তালা দেওয়া, মানে যেহেতু গভর্নমেন্টের সাথে এটা নিয়ে হচ্ছে তখন তালা দিয়ে আমি আবার কি করলাম, জানালায় ভাঙা কাঁচের ইয়েতে ওখান থেকে মানে যতটুকু পারি যে দেখি কি আছে। একজনে বললাম আমার পিছিয়ে ধর, পিছিয়ে সঙ্গী করে তারা আমি দেখি, উনি আবার কি করেছে ছবি উঠেছে। যাই হোক ভালোই লাগে আমার ছবি উঠে যাচ্ছে। ওইখানে লাইভ হানিম্যান বলেই একটা লোক, একদম হানিম্যানের মতনই দেখা যায়। সে আমাদেরকে অনেক সময় দিলেন এবং হানিম্যানের অভিনয় আমার একটা ভিডিও আমি ওখান থেকে নিয়ে আসছি। সেটা হলো ওই হানিম্যান হোমিওপ্যাথিক সিনকোনা কীভাবে তৈরি করলে একদম বাস্তব অভিনয় করে করেছে। আমার ওই ইয়েতে তো আছে, আমি ওখান থেকে তো অবশ্যই নিয়ে আসছিলাম। আমি ইউটিউবে ইউজ করেছি, আবার আমি জানতে পারে কীভাবে আপনার এই সিনকোনা বাস্তব যদি আমরা ভিডিও দেখি সেটা মনে থাকে, আর এমনি লেকচারে অনেক সময় মনে থাকে। তাহলে আমরা অর্গাননের পরে আসি কি এই তারপরটা কি এমতে হলো এমতে ম্যাটেরিয়ামেটিকটা কি? অনেকেই বলেন যে এত 4-5 হাজার ওষুধপত্র মনে রাখবো কিভাবে? বলি তো নাকি কিভাবে মনে রাখবো কি নাম ছিল তোমার? ছোট মানুষ তো তুমি বলছো। হ্যাঁ, ফারজানা হক, নিকনেম লিজা। লিজা, আরে আচ্ছা লিজার তো বিয়ে হয়নি না? আচ্ছা, হঠাৎ করে আব্বা হারায় গেল, আকবরের আব্বা হারায় গেলে তখন আমরা কিভাবে খুঁজবো লিজার আব্বা? এখন তো আধুনিক যুগ হিসেবে আমরা ওনার ছবি সহ একটা বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিতে পারি, পাবলিক করে, যাতে পুরো বিশ্ব দেখতে পারে। মানে প্রথমত আমরা ফেসবুকে দিলাম, ফেসবুক বা যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খবর একটা বলছিলাম। যাওয়ার পরে আপনার চেহারা তো আর কেউ বুঝতে পারছে না, এখানে নাম আসাদুজ্জামান, তাহলে এই নামে ফজলুল হক। ফজলুল হক, তাহলে আব্বাকে ফজলুল হক দিলে আইডেন্টিফাই করলো, তারপরে ছবি, তারপরে তাও পাওয়া গেল না। প্রায় 10 লক্ষ লোকের মধ্যে হারা গেল আব্বা ফজলুল হক। অবশ্যই চেহারাকে আলাদা করা যায়। সে কে পারে? লিজা পারে, অন্য কেউ পারে? অন্য কেউ পারে। কারণ হলো আমাদের মেডিকেলে 5,000 লোক আছে, 5,000 লোক করলাম, 5,000-এর মধ্যে 5 কোটির মধ্যেও যদি ফজলুল হক হারা যায়, লিজা বের করতে পারে। কিভাবে বের করতে পারবে? তার ক্যারেক্টারিটিস দেখে, যে আমার আব্বু হাটে কখন আমার সাথে রাগারাগি করে, কখন আদর করে, কখন কাশি হয়, কখন কি হয়, এই সবগুলো তার সাথে পরিচয় ছিল, যার জন্য সে ইজিলি আইডেন্টিফাই করতে পারে যেটা আমার আব্বু। ঠিক এইরকমই নাগজুম বেলেডোনা, ব্রায়ানিয়া পালসিটিলা, যেই হোক, তাকে যদি আমার আব্বার মতো পরিচয় হয়, 5 কোটি লোকের মধ্যেও আমি নাগজুম বের করতে পারি, যদি পরিচয় থাকে। পারবো না? যেটা আমার রাস্তা দিয়ে একজন হাঁটতে যাওয়ার পরে আমরা বলতে পারবো যেটা ব্রাইনি হাঁটছে, এটা সালফার, এটা নাগজম। এইটা যখন মাথার মধ্যে এই সফটওয়্যার ঢুকবে, তখন মনে হবে যে আমার ম্যাথমেটিক্যাল আয়ত্ত। ক্লিয়ার? তাই ম্যাথমেটিকের মধ্যে আর কি থাকে? মেন্টাল সিম্পটম। এর মধ্যে ম্যাথমেটিকের মধ্যে থাকে মেন্টাল সিম্পটম আর মডালিটি। মেন্টাল সিম্পটম কি? অর্গাননে 200 থেকে 200। এখানে কি আছে? মানসিক লক্ষণের কিভাবে আমরা চিকিৎসা করি। তাহলে অর্গাননটা আমরা আগে
কি এটা অর্গাননটা আমাদের হোমিওপ্যাথি ধর্মগ্রন্থ। কেউ যদি কোনো ধর্ম করে তাকে তার ধর্মগ্রন্থ মানতে হবে। ধর্মগ্রন্থের অর্ধেকটা মানলাম, অর্ধেকটা না, তাহলে তো হবে না। তাহলে আমাকে অর্গানন মানতে হবে। এবং অর্গানন মানার পরে আমাদের মেটেরিয়াল মেডিকেল থেকে কি হলো, মেন্টাল সিমটম। তাহলে মেন্টাল সিমটমটা কি? সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় মানসিক লক্ষণ, যেমন অ্যান্টিসোশ্যাল বিহেভিয়ার, তাই না? তো নাকি না নাই থাকে। চুরি করে, রাজধানী ডাকাতি, কাউকে রিভলভার ঘুরে রাস্তার থেকে টাকা চিন্তায় চিন্তা, এটা কি অ্যান্টিসোশ্যাল বিহেভিয়ার? একমাত্র মেডিসিন অ্যানাকাটি, একটাই নেই। তাহলে এটা মেন্টাল সিমটম। রাস্তা আমার হলো আজকে তো এখনই দেখে বললো, আমি তো ভুলে যাই, রাস্তা ভুলে যাই। কে যেন বললো লিখে রাখি, আমার গাড়ির মধ্যেই নাকি আলামিন, নাকি আলামিন বলছে, ডাক্তার আলামিন। তো স্যার আমি তো এই ঢাকা ক্লেম রাস্তা ভুলে যাই, লিখে লিখে রাখি। পরিচিত রাস্তা, ফ্যামিলি স্টেজ, ফরগেটফুল, মানে তার বোন নিজের নামও ভুলে যায়, মেমোরিটা রাস্তা ভুলে যায়, গ্লোনাই। এই যে মেনটা, এগুলো আমার বইতে খুব সুন্দর করেছি, একক লক্ষণে একটাই মেডিসিন, একটা লক্ষণ একটা মেডিসিন, এবং সেটা অদ্ভুত অস্বাভাবিক। তাহলে মেন্টাল সিমটমটাকে আমরা গুরুত্ব সবচাইতে বেশি। এখন রাজনীতিটার বাংলা হলো রাজনীতি, আর ইংরেজি বলে মডারেটি, মানে কখন বারে কখন করে। আমরা বেশিরভাগ ডক্টররাই যখন পেশেন্ট আছে বলি, আপনি খালি বারে না খালি কমে, কখন বারে কখন কমে, এরকম বলি তো, না কি করি না? এরকম মেডিসিন আমাদের প্রত্যেকটা মেডিসিনতেই এরকম হ্রাস বৃদ্ধি, কখন বারে কখন কমে, এটা হবে। আর এগুলো আমি কয়েকশো এটা দিচ্ছি হ্রাস বৃদ্ধি কীভাবে হয় এবং তার মেডিসিন দেখি। ফর এক্সাম্পল, সেক্সুয়াল ইন্টারকোর্স সময় থাম, মানে লিম্ব, এই লিম্বগুলি চুলকায়, এটা অদ্ভুত অস্বাভাবিক লক্ষণ না, এগারিকাস। আমরা যদি এরকম করে কোনো মেডিসিনটা যদি আমরা বুঝতে পারি, তাহলে ক্যান নট মিস, কোনো সময় সে ভুলবে না। তাহলে পরে আসতে কি, আমরা তো তিনটে গেলাম না, এবার ই দেখেন, রিগুলেশন অফ সিমটম। একটা পেশেন্ট হাজারো রকম সিমটম নিয়ে আসতে পারে, উনি কি করলো, সারাদিন ধরে বললো এটা আমার সমস্যা, এটা অন্য একদম পিসটা কেস থেকে 3-4 পিসটা নিয়ে এসে বলছে, লেখেন লেখেন আমার এটা আছে এটা আছে। ডাক্তারবাবু আমি তো এটা বলি নাই, এটাও লেখেন। এরকম করতে গেলে সারাদিন হইল। এই কেস টেকিং সম্পর্কে আমাদের অর্গাননে 83 থেকে 104 অর্গান কেস টেকিংটা আমরা কীভাবে করবো, এই কেস টেকিং বিষয়ে একদম, এছাড়াও সরাসরিতে অনেক জায়গায় আছে কেস টেকিংটা আমরা কী করবো। কেস টেকিং সম্পর্কে বিভিন্ন ডক্টর বিভিন্ন রকম মত প্রকাশ করে। কেউ কেউ বলেন যে লিসেনিং শুধু ডাক্তার হ্যাডিং, ডাক্তার বহিন হোসেন, ডাক্তার এস.সি. এলেন, বিভিন্ন ধরনের বিভিন্ন রকম টাইপের আছে। তারা হচ্ছে টু লিসেনিং, আগে রুগীর কাছে শুনতে হবে, টু রাইটিং, আগে লিখতে হবে, টু পজিশন, মানে তার কারণ শুনতে হবে। মানে জাস্ট কয়েকটা পয়েন্টের মধ্যে কিন্তু সব আছে। আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন, তারপরে লিখবেন, তারপরে কারণ শুনবেন, কি কারণ হচ্ছে, তখন কিন্তু সে বলবে আমার এই কারণ হচ্ছে, আমার পরে ব্যথা হচ্ছে কি, এইসব যাবতীয় তথ্য কিন্তু সে বলবে। আমরা এই সিমটমগুলিকে সব সময় নেব না, নেব কোনটা, অর্গানন 153 সূত্র। আমরা তো অর্গানন তো সব মুখস্থ, তাই না? এখানে আমি জানি এখানে সবাই দেখি অর্গানন আমার খুব ভালো সুন্দর করে দর্শনের যে বিষয় যার জন্য আমি জানি যে সব ভালো। অর্গাননের 153 মানে 4-5টা পয়েন্ট আছে, অদ্ভুত অস্বাভাবিক কিছুটা সিমটমগুলোকে হানিম্যান কি বলছেন, গুরুত্ব দিতে বলছেন বেশি।
তাহলে অদ্ভুত অস্বাভাবিক লক্ষণ এইখানটা ইভ্যালুয়েশনটা আমরা ইভ্যালুয়েট করবো, মূল্যায়ন করবো, লক্ষণে সব লক্ষণ আমরা নেব না, যে লক্ষণটা নেওয়ার মতন উপযোগী অ্যাপ্রোপ্রিয়েট সেই লক্ষণটাকে নেব। তাহলে আরেকটা কি হতে পারে, ও অবজারভেশন পাওয়ার, অবজারভেশন পাওয়ার মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো মানে অনেক চেষ্টা করা, আপনি দেখে বলতে হবে যে কি যাচ্ছে, রাগারাগি হচ্ছে নাকি আমার কাছে মানে ঘুরি দেখাবে না, আমাকেই টেস্ট করতেছে। ডাক্তারকেও কিন্তু অনেক পেশেন্ট টেস্ট করে। দেখেন তো আমার তো কি হয়েছে, উনি বহু রিপোর্ট নিয়ে আসছে, রিপোর্ট নিয়ে এসে বলছেন আপনি দেখেন কি অসুখ হয়েছে। উনি রিপোর্ট দেখাবে না, রিপোর্ট দেখাবে না, বলবে যে ডাক্তারকেই উনি যাচাই করছে যে ডাক্তার আসলে ঠিক ঠিক পারে কি। পরে বলছে দেখেন আপনারা এটা যে আল্ট্রাসাউন্ড করেছিলাম, এখন দেখেন কি হয়েছে। এই অবজারভেশন পাওয়া যায়। আমার এই চিকিৎসা ওষুধ দেওয়ার ফলে অবস্টাকল কি হয়, অবস্টাকলটা ওয়ে অফ রিকভারি, আরোগ্যের পথে কি কি বাধা হতে পারে, আরোগ্যের পথে কি কি বাধা হতে পারে। হয়তো সেকেন্ড প্রেসক্রিপশনে আমি এখানে লেখা আছে, ফার্স্ট প্রেসক্রিপশন বেশিরভাগ ডাক্তারদেরই ঠিক হয়, সেকেন্ড প্রেসক্রিপশনটা উল্টা পাল্টা হয়। সেকেন্ড প্রেসক্রিপশন জন বিকল কাজ, ওনার 22টা অবজারভেশন, পেইন্টের আছে 12টা অবজারভেশন। এই অবজারভেশনগুলো আমি খুব সুন্দর করে দিচ্ছি আমার বইতে। পেশেন্ট প্রথম ওষুধ খাওয়ার পরে কি বলবে, বলে না আই এম দ্য সেম, বলে আমি আপনার আগের মতন। কেউ বলে ওই একটু একটু কমছে, বলছে আমি কি দিচ্ছেন খাওয়ার পর বেশি হচ্ছে। কেউ বলে তো 22টি ফর্মে থাকবেই, এর বাইরে যাবেই না। আমরা তখন তাকে এই ফর্মে তাকে ওষুধ দিতে হবে কিনা, ওয়েট করতে হবে কি, তাকে কাউন্সিলিং করতে হবে কিনা, এখানে বিস্তারিত হবে। এলে আমাদের কী কী বাধা হতে পারে, সে দেখা গেল কিন্তু ওষুধ খাচ্ছেই না, এক হতে পারে মানে গোল যেখানে গোলে পৌঁছাতে পারে, টার্গেট আমার গোলে যায় না, কিংবা পোটেন্সি আমার কম হতে পারে, কিংবা যে ওষুধটা দেওয়া হয়েছে তার সিমিলারিটি নাও হতে পারে, কিংবা ওষুধ খাওয়ার পর তার বাধা হতে পারে, পেস্ট ব্যবহার করছে, কাঁচা পেঁয়াজ ব্যবহার করছে, বা ওষুধ খাচ্ছে না ঠিক মানে ডিসঅর্গানাইজ করছে, এ কারণে। তাহলে আমাকে কী করতে হবে, অবজারভেশন করতে হবে কীভাবে অবস্টাকল হচ্ছে, কী কী আমার আরোগ্যের বাধা হচ্ছে। পরেরটা হলো কি পি, খারাপ লাগতেছে নাকি আগামী আমার পাগলা পাগলি কাজ। আচ্ছা, আমরা এবার পিতে হলো প্র্যাকটিস অফ মেডিসিন। প্র্যাকটিস অফ মেডিসিনটা কি, আমরা তো আসলে সিমটোলজিক্যালি ট্রিটমেন্ট করি, আমার আবার রোগীর নাম শোনার দরকার নেই, পক্ষে না বিপক্ষে সব, আমার রোগের নাম দরকার না, আমার তো সিমটমের পরে শুধু প্র্যাকটিস অফ মেডিসিন দরকার আছে না নাকি। আবার কি বলে কি বিপদে বলো নাকি বলেন, সমস্যা দরকার আছে কি জন্য। আমরা অর্গানের স্তনের সূত্র আছে, 6 আছে, 5 আছে, একদম অনেকটাতে আছে। রোগটাকে দুইভাবে আমরা কেসটিং করি, এটা হলো জেনারেলাইজেশন, এটা হলো ইন্ডিভিজুয়ালাইজেশন। জেনারেলাইজেশনটা কি আর ইন্ডিভিজুয়ালাইজেশন। জেনারেলাইজেশনটা হলো জুয়েল সাহেবই বলুন, একটা রোগের নাম বলেন, জুয়েল একজন তো সবাই না, আচ্ছা কি একটা রোগের নাম বলেন, একটা রোগের নাম, ডায়রিয়া, আর একটা কঠিন কঠিন আরে এত যারা ডাক্তার না পাবলিক তারাও বলে আমার কিন্তু এই অসুখ হয়েছে, নাম দিয়ে বলে হার্নিয়া। ভাই কি হার্নিয়া, হার্নিয়া প্রায় 50 হলে টেস্টিকুলার হার্নিয়া, ইংলিশ হলে ইংলিশ হার্নিয়া, পেটের হলে হায়াটাস হার্নিয়া, ইসোফেগাসে হার্নিয়া, স্টমাকের ওখানে বলে হায়াটাস হার্নিয়া। যাই হোক, আমরা তো ডিজিজের নাম জানি। এই ডিজিজের নাম যেগুলো, এই ডিজিজের হলো যে সিমটম হয় ইন জেনারেল সিমটম বলে,
যেমন ডায়রিয়া হলে ডায়রিয়ার কি হয়, লুজ মোশন হয়, ডিহাইড্রেশন হয়, ওয়েট লস হয়, ড্রাইনেস অফ মাউথ, এইগুলো হলো ইন জেনারেল লক্ষণ। এটা হলো ডায়রিয়ার লক্ষণ, এটাকে বলা হয় জেনারেলাইজেশন। এই লক্ষণ দিয়ে আমাদের ঔষধ নির্বাচন করার কিছুই নাই। যেমন ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট, হাঁপানি, বুকে ব্যথা, এগুলো হলো জেনারেল লক্ষণ। এগুলো কিসের? ওই রোগের লক্ষণ, রোগীর লক্ষণ না। রোগীর লক্ষণ হলো অদ্ভুত অস্বাভাবিক লক্ষণ। তার কি? লিজার হয়েছে হার্নিয়া, আর লিজার অনেক ব্যথা চালায়, ফিমোরাল হার্নিয়া, ওর ফিমোরাল হার্নিয়া। ফিমোরাল হার্নিয়া হওয়ার পরে ও একটা সাইন সিমটম নিয়ে আসছে ডাক্তারের কাছে, কিন্তু লিজার ওই অসুখ হওয়ার পর অদ্ভুত লক্ষণ কি বলে, কি আমার তো হার্নিয়া হয়েছে, নিয়ে কি মারাই যায় নাকি, আমার তো ভয় হচ্ছে যে অপারেশন থেকে, ফিয়ার অফ সার্জন, ডাক্তারের ভয়, অপারেশনের ভয়। এটা হলো অদ্ভুত অসুখ, এটাই হলো ইন্ডিভিজুয়াল। লিজার হলো লিজার অসুখটা কি, যেটা ডিজিজের নাম সেটা হলো জেনারেলাইজেশন। আর লিজার বলতেছে যে আমার ভয় লাগে অপারেশন করার পর কি ক্যান্সারই হয় নাকি, ভয় লাগে অপারেশন টেবিলে কি মারা যায় নাকি, এটা হলো অদ্ভুত অসুখটা। সবার তো হয় না, কিন্তু ওর। তাহলে আমরা এবার ক্লিয়ার, জেনারেলাইজেশন আর ইন্ডিভিজুয়ালাইজেশন কি। প্র্যাকটিস অফ মেডিসিন আমার দরকার কেন? আমার ডায়াবেটিস হওয়ার পর আমি জানি না, কোনো টেস্ট করা হলো না, প্যাথোলজি আমাদের শেষে টেস্ট না করে আমি বললাম কি, ওই ডাক্তার রুগী বলতেছে আপনি আমি কি খাবো, বলে খায় চিনি মিষ্টি টিষ্টি সব খাবে। আল্লাহ রকম চিনি মিষ্টি খাওয়ার পরে ওনার ব্লাড সুগার হাই, ব্লাড সুগার রাতবারে বলছে আমি মরে যাচ্ছি, কোনো সমস্যা নেই, আপনি মরে যান, কম করে যাও, ওষুধ কাজ করি, সমস্যা নেই। তাহলে কোথায় ডাক্তার একেবারে। এরপর আসতে তিনটে সাইকোলজি। সাইকোলজিটা ভেরি ইম্পর্টেন্ট। আমার এই বইতে মন ও মানুষ নিয়ে আমি দেখছি, মানে একদম সংসারের থেকে ছেলে মেয়ে কিভাবে লালন পালন করতে হবে, তার সাথে কিভাবে কথা বলতে হবে, ডাক্তার, রোগ, রুগী সম্পর্ক একদম ডিটেলস লেখা হচ্ছে। আত্মহত্যা কেন করি আমরা, রাগ কেন হয়, স্বামীর সাথে সংসার মেলে না কেন, বউয়ের সাথে কিভাবে সংসার হয় না, আত্মহত্যা মানে হ্যাঙ্গিং, এই যাবতীয় বিষ খাওয়াটা শুরু করে সব কিছু আছে এইখানে। এই সেক্টরটা আছে সপ্তম অধ্যায় মন ও মানুষ নিয়ে। এইখানটাতে আপনি রুগী, ডাক্তার এবং রোগ রুগী এরা কিভাবে কনভারসেশন করবে, কিভাবে কাউন্সিলিং করতে হবে, মানে রুগী আপনার। আচ্ছা, আপনার সিম্প্যাথি ভাষা তো জানি না, সিম্প্যাথিটা কি জানো? হ্যাঁ, সহানুভূতি। স্যার আমার রুগী আর ডাক্তারের যে সমবেদনা। আর আমি রাস্তা যাওয়ার পরে পড়ে গেলাম, পড়ে যাওয়া একটু হাত ব্যথা লাগছে, তখন ওই পাশের লোক কি বলে, হাত উঠা দেয়, তো তাই না, উঠা দেওয়ার পর কি করে, আর বলেন না আপনার আঘাত লাগছে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা একটা সিম্প্যাথি না? ডাক্তারের সাথে সিম্প্যাথি নাই, ডাক্তারের কাছে আছে ইমপ্যাথি। ইমপ্যাথি আমরা জানি, নাম শুনছি কোথাও? আচ্ছা, এর মধ্যে কেউ আছে যে আমরা ইমপ্যাথি নাম শুনছি? আজ কি করতে হবে, তাহলে শব্দটা আমার বানানো নাকি? ইমপ্যাথিটা হলো, ইমপ্যাথি লেখছেন সুন্দর করে। ইমপ্যাথিটা হলো যে ইমপ্যাথি না জানবে সে যেন ডাক্তারি না করে। আপনারাও করেন, কিন্তু এর ডেজিগনেশনটা জানা হয়। ইমপ্যাথিটা হলো সহমর্মিতা, মানে তিনি যে কষ্টে আছে সেই কষ্টটা ডাক্তার বুঝবে এবং ডাক্তার প্যারাথেরাপি ফিরিয়ে দেবে রুগীকে। রুগী তখন বলবে, অনেক রুগী দেখে বলেন, ডাক্তারবাবু আপনি আমার কথা ভালো করে বুঝতে পারছেন, আর কোনো ডাক্তার আমার কথায় মনের কথা ধরতেই পারে, বলো তো? আপনাদের চেম্বারেও হয়, কিন্তু ঘটনাটা আমরা রিয়ালাইজ করতে কিরকম, রুগী যখন বলবে যে এই ডাক্তার আমার কথা বুঝতে পারছে, তার ভিতরে যখন সেই সেন্সেশন আসবে, তখন আপনি মনে করবেন যে আমার ইমপ্যাথি ঠিক হয়েছে। আচ্ছা, টাইট জুতা কে বলছেন, জুতা হঠাৎ করে কিনলো, লিজার দেখা গেলো ফুসকা পড়ে গেছে,
আবার করলো কি হয় হয়েছে নাকি হয়েছে ওর হয়েছে তাহলে কি ফিলিংসটা কষা জুতা পায়ে দেওয়ার পরে বের হওয়ার পরে আবার পায়ে দিলাম যে ফিলিংসটা এটা হলে সিম্পেথি যে টাইট জুতা পরার পর যে যে কষ্ট হয় তাহলে পেশেন্ট যখন বলবে যে আমার এই কষ্ট ওই অনুভূতি যদি ডাক্তারের ভিতরে আসে তখন ইম্পেথি তখন ওই কেবল আর প্যারাপেজিং বলা হয়। এবার সাইকোলজি হাজার আছে যে সাইকোলজি না জানবে সে যেন যদি ডাক্তার না হয়। সিজোফ্রেনিয়া অনেক বড় সিজোফ্রেনিয়া আমি লিখছি সিজোফ্রেনিয়া ডিপ্রেশন বাইপোলার ডিপ্রেশন সিজোফ্রেনিয়া একদম মানে ছবি সহ সিজোফ্রেনিয়া 6 রকম ভাগ আছে একদম কি বলবো হিজড়ার নাম শুনেছি আমরা অবশ্যই হিজড়া নিয়ে লেখে হোমোসেক্সুয়াল টানার সিনড্রোম মানে ভয় পাওয়া মনে থাকে না তো আমি বলে না যা ডাক্তারবাবু আমার তো মনে থাকে না কি করবো ভুলে যায় হিস্টার পাল্লায় যে পড়ছে আমি পড়ছিলাম একবার হিস্টার পাল্লায় অবশ্যই আমাকে তো মানে ফ্ল্যাটের ভিতরে বাইরে থেকে তারা লাগাই দিয়ে চলে গেছিল দরজা স্মৃতি ধরে রাখা যায় কিভাবে ভূত ভূত আমরা দেখছি তো ভূত ভয় নিয়ে আমাদের প্রচুর মেডিসিন আছে ভয় ভয় অনেক ভয় মানুষ দিকে ভয় কাকড়া দিকে ভয় তেলাপিঠের দিকে ভয় শব্দে ভয় কোনো জায়গায় যেতে ভয় মানুষের মধ্যে যেতে ভয় বলতে আমি তো ভালোই বুঝি কিন্তু লেকচার দিতে হলে আমার ঠ্যাং বাজি দেওয়া পা বাজি দেওয়া কাপ শুরু হবে কাপ যাতে শুরুটা হয় সেটাও আছে যে আমাদের কাপ শুরু যাবে না তাহলে আমরা রাগ যারে যারে রাগ আছে এই চ্যাপ্টারটা পড়বেন রাগ আপাতত কমে যাবে 3 সেকেন্ড বোঝেন তো 3 সেকেন্ড 3 সেকেন্ডটা কি স্বপ্ন হ্যাঁ প্রেম আমরা এই যে সিজোফ্রেনিয়া মনের মধ্যে যা যা বলা হবে তাই তাই আপাতত আছে রাগটা হলো আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছিলাম এই একবার পড়ায় 20-30 বছর আমি মেন্টাল হেলথ নিয়ে কাজ করি যার জন্য মেন্টাল হেলথটা আমার একেবারে দরকার হাতের কাছে আমরা যখন রাগ হই কাজ হলো 3 সেকেন্ড কি অনেক বড় 3 সেকেন্ড তাকে চুপ করে থাকতে হবে কিংবা হিজরত করতে হবে যে রুমে গোলমাল হলো ভাই বোন বা স্বামী স্ত্রী 3 সেকেন্ডের জন্য আপনি আরেক জায়গায় যাবেন কারণ হলো এখানে আমাদের মাথার মধ্যে পিটুইটারি গ্ল্যান্ড থাকে তো ওইগুলো সব রাগের নিয়ন্ত্রণ করে হাই করতে লাগবে ওই সময় যখন আমাদের রাগ হয় 4টে সিমটম হলো তখন উনি আর হিতাহিত জ্ঞান থাকে না এবং গলার স্বর কেউ যদি বলে আমি কিন্তু রাগে গেছি কি বলে কারণ হলো তার নেগেটিভ হরমোন সিচুয়েশন নেগেটিভ হরমোন সিচুয়েশনে সে আশপাশে যা আছে ভাঙচুর করে মারামারি মানে যে কথা বলবে তার থেকে 90 ডিগ্রি আমাদের সাউন্ড দিত 100-200 ডিগ্রি পর্যন্ত লেভেলে করে কেন লেভেল করে যাতে ওনার কথা ধরে কেউ না শুনতে পারে আমার কথা ধরে শুনতে পারে আচ্ছা পরেরটা থেকে আমরা কি মানে আমি একটা নিয়ে নাজরুল দেওয়া হয়েছে অর্গাননের একদম 83-84 সূত্রতে আছে সেখানে হলো কি মেয়েটা নাগদম দেওয়া হয়েছিল নাগদম দেওয়ার পরে এক রুগী সারছে পরবর্তীতে নাগদম আসছে ওই রুগী সাথে এটা অর্গাননে একদম নিশ্চিত করা হয়েছে প্যাথোলজি তো আমি বললাম প্যাথোলজিটা হলো আমরা কনফার্ম ডায়াগনোসিস 5% সার্টিফাইড হয়ে গেছে নাকি